যখনই মধ্যমায় দেশে চলে গেছেন তখন আপনার 3%, 4%, কোথাও 5% আপনার রেট অফ ইন্টারেস্ট। এই যে দেশটাকে ধ্বংস করে গেছে, এই ধ্বংসস্তূপে ভিতর থেকে তুলে নিয়ে আসা বহু কঠিন, শুকালো না, রক্তের দাঁত গন্ধ গেল না আমাদের শরীর থেকে। এখনই বলে ফেলেন কি উনি দেশে আসুক, অথবা ওনাকে আমি সম্মান করি, ওনার লোকজনকে নতুন লোক দিয়ে ওনার আওয়ামী লীগ সংগঠন করুক। আরে একে তো নিষিদ্ধ করা উচিত। 9 জনের ফাঁসি, 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, আপনার 13 জনের আপনার 10 বছর জেল হয়েছিল। আপনি মনে করেন এক পরিবার 3 ভাই ফাঁসির আসামি হতে পারে? এই সরকার এই কাজগুলি করেছে। এটি হলো যে যেটি উনি বললেন যে আসিফ নজরুল বলেছে 26 লক্ষ ভারতীয়রা বাংলাদেশে থাকে এবং থার্ড হাইয়েস্ট বা সেকেন্ড হাইয়েস্ট ভারতের বাংলাদেশ থেকে যায় রেমিটেন্স। এখন আমাদের 1,25,00,000 মানুষ যে রেমিটেন্স পাঠায় আমাদের কাছে, ভারতে যদি 26 লক্ষ লোক থেকেই থাকে, তারা কিন্তু আমাদের প্রায় 1 কোটি না হলে 80-90 লক্ষ মানুষ যে রেমিটেন্স আমাদেরকে পাঠায় সেই রেমিটেন্সটা ভারত নিয়ে যায়। আর ওদের স্যালারি অনেক বেশি, অনেক বেশি। কিছু কিছু গার্মেন্টস সেক্টরে, বেশ করে বিভিন্ন ইন্ডাস্ট্রি করতে গার্মেন্টস এখন সবচেয়ে বড় কথা হলো দেশপ্রেম। দেশপ্রেমটা না হয় তো কোনো যত কথাই আমরা বলি না কেন তা দিয়ে হবে না। যেমন ধরেন আওয়ামী লীগ, এই যে তারা যে কাজটা তারা করে গেল, আপনি বলেন তো দেখি একটা মানুষ আপনি দেখাতে পারবেন যে এরা এই 15 বছর সম্পদ কত পরিমাণ তারা তৈরি করেছে, কত পরিমাণ তাদের সম্পদ বেড়েছে? এই যদি অবস্থা হয়, তাহলে এখান থেকে যদি আমাদের সংশোধন না হই আমরা, তাহলে তো আমরা যত যাই পলিসি করতে যাই না কেন কোনোটাই হবে না। একদিন ডক্টর ইউনূস সাহেব কি বলেন, এই বাংলাদেশ, এই তো সেদিন, এই তো পরশু দিন, এই তো কালকে তাকে চোর বলা হলো, তাকে রক্তচোষা বলা হলো, তাকে ঘুষখোর বলা হলো, তাকে তাকে সুদখোর বলা হলো, তাকে জেলে নেওয়ার জন্য কত কিছু কথা হলো, পদ্মা নদী থেকে তাকে চুবানোর কথা বলা, কত কিছু। মানে একটা মানুষকে ঘৃণা করার জন্য যতগুলি খারাপ গুণ থাকা দরকার একটা মানুষের, সব গুণগুলি আগের অবৈধ প্রধানমন্ত্রী নিজে মুখে বলেছেন। আজকে কি হলো? আজকে উনি নাই, উনি চলে আসেন তার জায়গায়। এত বলার পরে তার কথাকে মানুষ বিশ্বাস করে না। আগে ইউনূস সাহেবকে যাই বলুন না কেন, ডক্টর ইউনূসকে মানুষ মনে করে যে সে আসে এই অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবে, এরা মানুষের মধ্যে একটা আশা, তারা আন্তর্জাতিক ভাবে তারা আনলে। এখন তো সেই অবস্থা নাই, সবাই ফ্রি দেবে। আপনার $160 বিলিয়ন ঋণ করেছে আওয়ামী লীগ সরকার, আপনি কি দিয়ে দিবেন? এবং অনেকগুলি তো আপনার রেট অনেক বেশি। আপনি তো মধ্যমায়ের দেশে গিয়েছিলেন, আপনি যখন নিম্ন আয়ের দেশে ছিলেন তখন তো আপনার রেট অফ ইন্টারেস্ট কত? 0.25, 0.250। যখনই মধ্যমায়ের দেশে চলে গেছেন তখন আপনার 3%, 4%, কোথাও 5% আপনার রেট অফ ইন্টারেস্ট। এই যে দেশটাকে ধ্বংস করে গেছে, এই ধ্বংসস্তূপে ভিতর থেকে তুলে নিয়ে আসা বহু কঠিন। কিছু লোক যদি সেভাবে না দাঁড়ায়, তাহলে এই ধ্বংসস্তূপ আরো ধ্বংসে রূপান্তরিত হবে। সেই জন্য সিনহা ভাইয়ের সাথে আমি একমত। ছাত্ররা ঢুকে গেল কোথায়? সচিবালয়ে। এত ভয় পেল সব মানুষ, নেতারা, তাদের বিরুদ্ধে কথা বলার একটা লোক নাই। আমি যখন টকশোতে গিয়ে বললাম, আমার সাথে যারা দুজন সহলোচক ছিল, তারা মুখের দিকে বড় বড় করতে তাকিয়েছে। কি বলছেন? ওদের বিরুদ্ধে বলছি না তো। আমিও তো 90 সালে সর্বদলীয় ছাত্রকে নেতা ছিলাম, আমাদের তো আপনার জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছিল, আমরা তো করি না এগুলি। ওদের বললাম তোমরা এত স্লোগান দিলা, ওটা না মেধা মেধা মেধা, আজকে কি করে আসলে? এটা অটো পাশের ব্যবস্থা করে আসলে এটা কথা হলো? এখন তারপর তো অন্যরা দেখলাম আমার সাথে একমত, তারা পোষণ করেছে। এখানে যে কথাটা সাহেব বললেন, এই সরকার নিজস্ব যেহেতু তাদের কোনো শক্তি নেই, শক্তিটা হলো বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ তাদের প্রচন্ড বিরোধী, ছাত্র সংগঠনগুলি আর বিএনপি মূল সংগঠন, তার সাথে জামাত আরো ছোটখাটো সংগঠনগুলো আছে, এগুলো তাদের হতো শক্তি। তাদেরকে শক্ত হতে হবে। এক ছাত্ররা তো এটা করে নেয়, ছাত্রদেরকে আমরা সম্মান জানাই, রক্ত যারা দিয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে,
আহত হয়েছে, তাদের ভিতরে মায়া আছে, মমতা আছে। তাই বলে তারা যা ইচ্ছে তখন যেটা বলবে সেটা হবে। আজকে আমরা ট্রাফিক কন্ট্রোল করতে ভালো কথা, এখন তো ট্রাফিক আস্তে আস্তে পুলিশ চলে আসবে রাস্তায়, তাদের এখানে থাকার দরকার নেই। এই জিনিসগুলিকে তো নিয়ন্ত্রণ না করে, এবং আমি কালকে খুব কড়া ভাষায় আমি আজীবনই বলে এসেছি, প্রধানমন্ত্রীকে থেকে শুরু করে সবার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমি এখনো বলছি। এই যে ব্রিগেডের শাখা সম্বন্ধে স্টেট বলেছিলাম ওনার পদত্যাগ করা উচিত। ওনার এই সমস্ত কথা বলার অধিকার ওনার নাই। বিএনপিকে এভাবে উনি ছোট করতে পারেন না, উনি সেখানে দেশে আসতে বলতে পারেন না। আওয়ামী লীগ এত বড় একটা তাণ্ডব চালিয়ে গণহত্যা করে গেল। এক গণহত্যাকারীকে বলবেন যে আপনার 7 দিনের গেল না, কবরের মাটি শুকালো না, রক্তের দাঁত গন্ধ গেল না আমাদের শরীর থেকে, এখনই বলে ফেলেন কি উনি দেশে আসুক, অথবা ওনাকে আমরা সম্মান করি, ওনার লোকজনকে নতুন লোক দিয়ে ওনার আওয়ামী লীগ সংগঠন করুক। আরে একে তো নিষিদ্ধ করা উচিত। আগামী 3টে নির্বাচন, কমপক্ষে আগামী 3টে নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে না পারে। আমি ছাত্রদের বারবার আহ্বান জানাচ্ছি। আমি 90 সালে ভুল করেছিলাম। আমি যদি 90 সালে বলতাম যে সে একটা বৈধ সংসদ থাকা অবস্থায় সেই সংসদ ভেঙে দিয়ে জোর করে ক্ষমতা দখল করেছে, অথবা ক্ষমতা দখল করে ডাকাতের দল আগামী দিনে রাজনীতি শুনতে পাচ্ছি না ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, আপনার কাছে আসলে এই সরকারকে, এই আওয়ামী লীগকেও আগামী 3 বছর ভোটার বিল নির্বাচন করেছে, শাস্তি 3 টার্ম আওয়ামী লীগ যেন নির্বাচন করতে না পারে ছাত্রদের। এইটা তোমাদের বড় কাজ, এইটা তোমাদের বড় কাজ। এই দাবি তোমরা করো, এইসব দাবি করো, বড় বড় দাবি করো। আজকে ছাত্রদের এক দাবির পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না, যেখানে যায় সেখানে মিছিল, যেখানে যায় সেখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, এই দাবি সেই দাবি, কালকে আসবে কৃষক, তারপরে শ্রমিক, এমনকি রাস্তায় ঝাড়ু যাচ্ছে, প্রত্যেকে চলে আসবে রাস্তায়। অতএব সরকারকে বলবো আমাদের সমর্থন আপনাদের প্রতি আছে, আমরা ভালো কিছু করেন। আর আমাকে একটা প্রশ্ন করেছিল যে কয় মাসের মধ্যে একটা নির্বাচন চান। ভারত 3 মাসের মধ্যে নির্বাচন চাচ্ছেন, জয় বলছে, ভারতের যেটা প্রত্যাশা সেটা। জয় কিভাবে নির্বাচন করতে আসবেন, আসতে পারবেন? প্রত্যেকে তো দুর্নীতিবাদ, এই দুর্নীতির হিসাবটা দিতে হবে। প্রত্যেকটা জায়গায় খুন হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, প্রতিটা এলাকায় পাড়ায় পাড়ায় যথেষ্ট খুন খারাপি গুম করেছেন, যাবেন কোথায়? তাই বলি যে এই সমস্ত বাদ দিয়ে এখন কেউ এখন যদি বলে থাকে যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে করতে হবে, অসম্ভব, অসম্ভব। কোন খুনির দলকে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হচ্ছে অস্বীকার করার কিছু নেই। তার মানে কি এই খুনের পার কে দিল? প্রধানমন্ত্রী প্রায় বলতেন, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী, আমার বাবা দেশ স্বাধীন করতে, আমি যা ইচ্ছে তাই করবো। কি বলে? আপনার ইয়েতে কাঁঠাল দিয়ে বার্গার বানাতে বলে, আর মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজ খাইতে বলে, যা ইচ্ছা মুখে তাই বলে যাচ্ছিল। এখন আমি বলবো এই সরকারকে তারা সুন্দরভাবে সবাইকে সিনেমা যে কথাটা বলেন, অবশ্যই অবশ্যই কোনো কাণ্ড যখন কর্ম করবে বা কোনো কিছু করতে যাবে, করতেছে, কিছুটা করতেছে না তা না। আজকে প্রশাসনের যে রদবদল হচ্ছে, প্রমোশন হচ্ছে, এটা নিয়ে কথা আসছে। আপনি ভাবেন এই 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 অবস্থাটা যে দলীয় দিক থেকে না দেখাতো, সেটা আজ থেকে 10 বছর আগে সে হয়তো এসপি হতো, সেটা হয়তো 8 বছর আগে সে হয়তো অ্যাডিশনাল ডিআইজি হতো, হয়তো 5 বছর সে ডিআইজি হতো। এই যে তাদেরকে অন্যায় ভাবে মানসিক কষ্ট দিচ্ছে, অর্থনৈতিক কষ্ট দিচ্ছে, পদোন্নতি মানে উন্নতি না দিয়ে তার পাশের জন্য, তার পাশের জন্য এসপি হয়ে গেছে, ডিআইজি হয়ে গেছে, আর একজন এসপি হিসেবে বসে আছে। সেনাবাহিনীতে এরকম তো একটা ঘটনা ঘটে, আমার এলাকায় একজন আছে, মেজর ছিল সারা জীবন মেজর, এবার একটা ব্রিগেডার হয়েছে, তার জুনিয়র ব্রিগেডার হয়ে গেছে। এগুলোকে দেখতে হবে, কিন্তু এগুলোকে খেয়াল করতে হবে। আজকে প্রমোশন নিয়ে ঢালা বলি, কিভাবে প্রমোশন হচ্ছে, কেন প্রমোশন হচ্ছে, সব কথা বলা যাবে না। হ্যাঁ, ধীরে সুস্থে সয়ে করতে হবে। তাই আমি বাড়াবো না কথা, আমি এটুকু বলি, 2জন বিজ্ঞ আলোচক আমাদের কথার কারণে মানুষ যেন মনে না করে যে আমরা এখনো বিভিন্ন ভাবে আমরা সত্য কথা বলতে চাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি, অথবা আমরা নিজের অন্তর্নিহিত যে আমাদের মতামত আছে সেটাকেই আমরা জাহির করতেছি। আমি তা না, এই দেখা যাও, এই দেখেন, এই যে বন্যার কথা সিনেমায় বললো, আমার ছাত্র দলের নেতারা দেখাও না, ছাত্র দলের নেতারা এটা তার নিয়ে তারা রওনা হয়ে গেছে। তারেক রহমানের নির্দেশ পাওয়ার সঙ্গে, বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন, ছাত্র দল কিন্তু রাস্তায়, মানে আপনি রাস্তায় তার চলে যাচ্ছে, রওনা হয়ে চলে যাচ্ছে, যুব দল কাজ করতে হবে, আমরা কালকে তো বলবো। এবং দেখেন
এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই দেখেন, দেখেন এই যে দেখেন কিভাবে আমাদের টান নিয়েছে, এটা কিন্তু রওনা হয়ে গেছে। এই জন্য বলবো সরকারকে আমরা সার্বিকভাবে সহায়তা করবো। সরকারকে শক্ত হতে হবে। লোকগুলি যারা আছেন অত্যন্ত শিক্ষিত, মার্জিত, ভদ্র অনেকে আছেন, হয়তো রাজপথের আন্দোলনে তাদের সম্পৃক্ত নাই, কিন্তু এমনি বিভিন্ন ভাবে তারা হয়তো একটা আছে। এইসব মিলিয়ে আমি মনে করি আমি এখনই আশাহত হতে চাই না। হ্যাঁ, তবে এটুকু বলতে চাই, এইটা নিয়ে এই সরকারকে করতে গেছে দুইবার। একবার গেছে কোর্ট কাছারি প্রধান বিচারপতির নেতৃত্বে, আবার গেছে সচিবালয়, আবার যারা সচিব তারা। এটা বাস্তব। আমি আজকে জীবন্ত সাক্ষী কথা বলে শেষ করতে চাই। আমার ঈশ্বরদীতে একটা ঘটনা ঘটেছিল 93 সালে। শেখ হাসিনা উত্তরবঙ্গ সফরের সময় ট্রেনে উপরে বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেল বাংলা পাথর নিরীক্ষণ করেছিল, দূর থেকে দিয়ে করেছিল। তার মানে কি সেই মামলায় 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, আপনার 13 জনের আপনার 10 বছর করে জেল হয়েছিল। আপনি মনে করেন এক পরিবার 3 ভাই ফাঁসির আসামি হতে পারে। এই সরকার এই কাজগুলি করেছে, এই যে জঘন্য দৃষ্টান্ত দেখে দেখেছে। আর যেভাবে তারা টাকা লুট করে, কত টাকা লাগে একটা মানুষের জীবনে, কত টাকা লাগে। আজকে শেখ হাসিনার কথা মানুষ কেন আজকে তাকে বলতেছে লুটেরা, কেন সে পালিয়ে যেত, তার আশপাশের সমস্ত লোকজনকে দুর্নীতি করার জন্য আপাত। জি, অনেক ধন্যবাদ। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ছোট করে তার নিজের জামায় টাকা লুট করার কারণে কানাডা থেকে একবার তারা পালিয়ে আসলো, আবার সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অ্যারেস্ট হলো। এটা কে না জানে। ও নিজেও এই মামলার আসামি ছিলেন, উনি নিজে হাজিরা দিতে গেছিলেন, নিজেও একদিন ওই সরকারের হোটেলে উনি ছিলেন, ওনার নিজের হোটেলে উনি ছিলেন না। তার মানে সরকারের কাস্টডিতে ছিল। একটা সরকারের প্রধান হয়ে যদি এত দুর্নীতি করে, তার জামাইকে কন্ট্রোল করতে পারে না, ছেলেকে কন্ট্রোল করতে পারে না, আত্মীয়কে কন্ট্রোল করতে পারে না, তার বাড়ির পিয়নকে কন্ট্রোল করতে পারে না, সে কি দেশ চালাবে? আজকে এই দেশকে ধ্বংস করে গিয়েছে। অতএব আপনাদের সোচ্চার হওয়া উচিত, ছাত্ররা সোচ্চার হওয়া উচিত। এই আওয়ামী লীগ যেন আগামী 3 নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমরা আছি, আমরা বিএনপি সার্বিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে সকল পর্যায়ের নেতারা আমরা সরকারকে সহায়তা করতে চাই। অতি অল্প সময়ের ভিতরে সংস্কার করে অর্থনীতিকে আপনার একটা সচ্ছলতার দিকে নিয়ে আসতে হবে। বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করতে হবে। ডিজেলের ব্যাপারে আমি বারবার বলেছি, ডিজেলের আন্তর্জাতিক বাজার দাম, সেই দাম ডলারে কনভার্ট করে যে টাকা আসে, এখানে ট্যাক্স, সরকারের ভ্যাট এবং বিবিসি লাভ করবে না। যে সরকার, এই সরকার গত বছর করে গিয়েছে 36% তার ভ্যাট, ইনকাম ট্যাক্স সবকিছু, আবার 10% লাভ করছে। এই চুরি করা টাকা, মানে এই লাভ করার টাকা দিয়ে তারা নিজেরা তাদের পকেটে ভরেছে। 48,000 কোটি টাকা লাভ হয়েছে। তার তেলের দাম একদমই বিনা পয়সা $58 নেমে এসেছিল, তখনও সেই তেলের দাম 60-62 টাকা, যেটা 2 গুণ উপর জায়গা নিয়ে। এই সমস্ত দিক থেকে যদি খেয়াল করে, তাহলে সামনের দিকে আমরা আগাতে পারবো। বন্যার্ত মানুষের প্রতি আমাদের সহানুভূতি জ্ঞাপন করছে, আমরা নিজেরাও বন্যার্তদের পাশে যাব, সার্বিক সহায়তা করব। দেশবাসীকে জানাচ্ছে, বিদেশি ভাইদের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ। বেশি বেশি করে আপনার পাঠান, বন্যার্তদের পাশে, বন্যার্তদের নামে পাঠান। এমনি রেমিটেন্স পাঠাবেন তা আপনার নিজের বাড়ির খরচের জন্য পাঠাবেন। এই বন্যার্তদের উদ্দেশ্যে এক ভাই বলুন 50,000 টাকা এখানে পাঠান, অবশ্যই হবে। শেষ করতে চাই, বন্যার পানি যদি উপচে আসতো, বাঁধ উপচে আসতো, তাহলে একদিনের ভিতরে হাঁটু পানি, তারপরে মাথা পানি, তারপরে গলা পানি, তারপরে একতলা, তারপর দোতলা পানি ঢুকতো না। এই কথাটাকেও আমি আবার স্মরণ করে দিতে চাই। যদি উপচে আসে, তাহলে এত তাড়াতাড়ি এত পানি আসার কথা না। নিশ্চয়ই এখানে ঘটনা আছে, আমি না জেনে বলতে চাই না। আমার সাইকোলজি থেকে বলছি যে বন্যার এইভাবে উপচে আসতে পারে না, এত পানি এত তাড়াতাড়ি যদি বাদ করে না দেওয়া হয় তাহলে আসতে পারে না। তাই আমি বলবো যে ভারত সরকারকে, জনগণ কিন্তু এখন খুব সজাগ। অতএব বাংলাদেশের জনগণের ভিতরে সহানুভূতির দৃষ্টি রাখেন। একজন পতিত স্বৈরাচার, আপাত মস্তক দুর্নীতি, সারা পরিবার, তার দল, তার প্রত্যেকটি অঙ্গকে দুর্নীতিবাজ করে গেছেন। তার জন্য বাংলাদেশের মানুষের সাথে বিরোধে জড়াবেন না। এই বিরোধে জড়ালে ভারতের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। হ্যাঁ, হয়তো আমাকে ইলিয়াসের মধ্যে মেরে ফেলতে পারেন, গুম করতে পারেন, সে পরোয়া করো না। 70 বছর বয়স হয়ে গেছে, এখন আর চুপচাপ এই ভয় পাওয়ার দেশ এই পৃথিবীতে ভোগ করার মতো এখন কোনো আমার আগ্রহ নেই। তাই আমি আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে দেশটাকে গড়ি। ধন্যবাদ।